আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আমি আতাউর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বাংলাদেশে, আমাদের বাংলা অঞ্চল যেটা বাংলাদেশ, ইন্ডিয়ার, ভারতের যে বাংলা অঞ্চল, এই দুই অঞ্চলের আলোচিত দুইজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ওনারা ওনাদের সমকালীন, ওনাদের সমসাময়িক, যখন পাক ভারত উপমহাদেশে যে সময়টা হিন্দু মুসলিমদের মধ্যকার দ্বিজাতি তত্ত্বের সংঘাত, দ্বিজাতি তত্ত্বের যে দুইটা আলাদা আলাদা জাতির, ধর্মের ভিত্তিতে দুইটা আলাদা আলাদা জাতির মধ্যে যে কম্পিটিশন গড়ে উঠছিল, যে রাজনৈতিক সামাজিক যে কম্পিটিশন গড়ে উঠছিল, সেই সময়কার খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, কবি, সাহিত্যিক, চিন্তাবিদ। সেখানে ব্রিটিশদের সাথে সখ্যতা গড়ে তুলে, তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে, কারা নিজেদের কতটুকু ব্রিটিশদের তৈরি করা শিক্ষা ব্যবস্থায় কতটুকু শিক্ষিত নিজেদেরকে করতে পেরেছে, বিশ্বের সাথে তৎকালীন সময় যখন ইন্টারনেট ছিল না, টেলিযোগাযোগ ব্যবস্থা ছিল না, যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল ছিল। এছাড়া আপনার যোগাযোগ মাধ্যম যেমন ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা, সেটাও অনেক দুর্বল ছিল। জাহাজে করে মানুষ আসা যাওয়া করতো, এরোপ্লেন তখনও খুব একটা আসেনি, আস্তে আস্তে করে আসা শুরু হয়েছে। তো সেই সময় এই দুজন ব্যক্তিত্ব আমাদের পাক ভারত উপমহাদেশে, স্পেশালি কাজী নজরুল ইসলাম মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই অঞ্চল নিয়েই ওনার রাজনৈতিক পদক্ষেপ এবং ওনার সামাজিক বুদ্ধিভিত্তিক অবদান অথবা বুদ্ধিভিত্তিক ওনার পদচারণা ছিল। তো আমাদের দেশে বলবো না, এটা পৃথিবীর সব জায়গাতেই সোশ্যাল ক্লাসিফিকেশন আছে, এখনও আছে। ক্লাসিফাইড সোসাইটিতে ক্লাসিফিকেশন থাকাটা খুব স্বাভাবিক। এখন আপনাকে দেখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের, ইন্ডিয়ার হিন্দু ধর্মাবলম্বী, হিন্দি ভাষাভাষী এবং বাংলা ভাষাভাষী লোকদের মধ্যে ওনার সামাজিক অবস্থানটাকে ছিল, সোশ্যাল স্ট্যাটাসটি ছিল ওনার সোশ্যাল স্ট্যাটাস ছিল। ওনারা ব্রিটিশদের সাথে ওনাদের সুসম্পর্ক স্থাপন করেন। রবীন্দ্রনাথ নিজে ব্রিটিশদের স্কুল, কলেজ, ভার্সিটিতে গিয়ে পড়ালেখা করেননি, তিনি ঘরে থেকেই পড়ালেখা করেছেন। কিন্তু উনি সার্টিফিকেট পেয়েছেন, অথবা ব্রিটিশদের দ্বারা ওনার ব্রিটিশদের সার্টিফিকেশন উনি পেয়েছেন। সেটার পিছনে কারণ কী ছিল? ইনস্টিটিউশনাল এডুকেশন, এইটা পৃথিবীতে অতি সাম্প্রতিক বিষয়। পৃথিবীতে আপনাকে সার্টিফাই করবে কে? আপনি একজন পার্টিকুলার বিষয়ে আপনি জ্ঞান রাখেন, এটা সার্টিফাই করবে আরেকটা ইনস্টিটিউশন যারা ওই পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কাজ করে। আপনাকে উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি যদি একজন প্রকৌশলী হন, আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, আজ থেকে 200-250 বছর আগে যখন ইনস্টিটিউশনাল এডুকেশন এস্টাবলিশ হয়নি, আপনি যদি কোনো একটা বিশেষ বিষয়ে জ্ঞান থাকে, প্রকৌশলের একটা বিশেষ বিষয়ে আপনার জ্ঞান থাকে, তখন আপনার নামটা তখনকার সময় লোকমুখে ছড়িয়ে যেত। তখন তাকে ডাকা হতো যে অমুক লোককে ডেকে নিয়ে আসো, যিনি এই বিষয়টায়, প্রকৌশলের এই বিষয়টায় বিশেষভাবে উনি দক্ষ।
এই দক্ষতার তার সাইন আছে। কিভাবে উনি প্র্যাকটিক্যালি কিছু কাজ করেছেন, প্রকৌশলের স্থাপত্যবিদ্যায় উনি কিছু ভালো ভালো স্থাপত্য ওনার ভালো ভালো অবদান আছে। উনি বিভিন্ন জায়গায় 2-4টা ভালো প্রাসাদ করেছেন, 2-4টা ভালো ধর্মশালার উনি স্থাপত্য এটার যে আর্কিটেকচারাল সায়েন্সটা সেটা উনি অ্যাপ্লাই করেছেন। তো এইটার ওই যে সুনামটা সেটাই মুখে মুখে ছড়িয়ে পড়তো এবং তার পরম্পরায় একজন ব্যক্তি তার সামাজিক অর্থনৈতিক ক্যারিয়ার তৈরি করার সুযোগ পেত। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা ব্রিটিশদের সাথে ওনাদের ওঠা বসা হয়েছে। ব্রিটিশরা দেখলো যে এরা দে হ্যাভ অ্যাকসেপ্টেড আওয়ার কালচার। ব্রিটিশরা দেখলো যে রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা ফ্রম দ্য বিগিনিং খুবই সম্ভ্রান্ত পরিবারের কিছু ছিলেন না। ওনাদের পরিবারের সদস্য যারা, তারা ব্রিটিশদের সাথে সংস্পর্শে থেকে দ্রুত তাদের নিজেদেরকে ডেভেলপ করলো। কী ডেভেলপমেন্ট? সেটা হলো পোশাক, ফার্নিচার, লাইফস্টাইল, কীভাবে বসে চা খেতে হয়, আপনার একটা লাউঞ্জ চেয়ারে কীভাবে করে বসতে হয়, কী ধরনের পোশাক পরতে হয়, ব্রিটিশদের মতো টাইট ফিট পোশাক, আমাদের পাক ভারত উপমহাদেশের মানুষদের যে ঢিলেঢালা কাপড় সেটা না। এই জিনিসগুলো আস্তে 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 করে তারা শিখলো ব্রিটিশদের কাছ থেকে। শিখে তারা তাদের একটা কালচার ডেভেলপ করে ফেললো তাদের ভারতীয় সোসাইটিতে। ভারতের এই দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যখনই দেখা গেল যে ভারতের মধ্যেই কিছু লোক ব্রিটিশদের সাথে থেকে তারা নিজেদেরকে অনেক ডেভেলপ করে ফেললো। রবীন্দ্রনাথ ঠাকুররা তখনকার সময় ফোর্ড গাড়ি চালাতো, গাড়িতে চড়তো। তখন ওই 4 চাকার যে গাড়িগুলো মাত্র স্টিম ইঞ্জিন দিয়ে যেগুলো চলা শুরু হয়েছিল, সেগুলো তারা আস্তে আস্তে তারা সেগুলো কেনা শুরু করে। তাদের তো সেই অ্যাবিলিটি হয়েছে, কারণ ব্রিটিশদের জন্য তারা, রবীন্দ্রনাথের ফ্যামিলি ব্রিটিশদের জন্য ব্রোথেল স্থাপন করেছে, ব্রিটিশদের আইডিয়াগুলোকে সোসাইটিতে অ্যাপ্লাই করেছে, ব্রিটিশদের আইডিয়াগুলোকে তারা ভারত উপমহাদেশে এবং আমাদের বাংলা অঞ্চলে আস্তে আস্তে করে এগুলোকে ইনস্টিল করেছে মানুষের মস্তিষ্কে, তাদের লিখনির দ্বারা, তাদের রাজনীতির দ্বারা, সব কিছু আস্তে আস্তে করে করলো। যার কারণে এরা আমাদের অঞ্চলে কোনো ইউনিভার্সিটি চায়নি। কেন চায়নি? কারণ তারা মনে করে যে তারা যেটা শিখেছে ব্রিটিশদের কাছে, এইটাও আমাদের অঞ্চলের লোক শেখার দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্রিটিশদের কাছ থেকে সে খারাপ যা কিছু শিখেছে, বাজে যা কিছু শিখেছে, মানুষকে জুলুম করার জন্য যা কিছু শিখেছে, সেটা অবশ্যই দরকার নেই। কিন্তু পৃথিবীতে শিক্ষার মূল পন্থা হলো চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, মস্তিষ্ক দিয়ে ধারণ করা। পৃথিবীর যে ভার্সিটিতেই আপনি যান, যে ইনস্টিটিউশনেই আপনাকে যান, আপনার প্রফেসর যখন লেকচার দেয় আপনাকে শুনতে হবে কান দিয়ে। প্রফেসর যখন বোর্ডে আপনাকে লিখিয়ে দেয়, কিছু ডেমনস্ট্রেশন করে, সেটা আপনাকে চোখ দিয়ে দেখতে হবে এবং মস্তিষ্ক দিয়ে ধারণ করতে হবে। আপনি শিখে ফেললেন। পৃথিবীতে যে লোক চোখ দিয়ে, কান দিয়ে, মস্তিষ্ক দিয়ে শিখতে পারে না, তাকে দুনিয়ার কোনো শিক্ষক কিছু শিখাতে পারবে না। তো রবীন্দ্রনাথ ঠাকুররা অথবা ব্রিটিশরা কি করছিল, আমাদের এই অত্র অঞ্চলের যারা শিক্ষানবিদ ছিলেন, তারা দেখছিল, শুনছিল, ধারণ করছিল, যা কিছু ধারণ করা যায়। এখন আমরা যারা মুসলিম, আমাদের সব কিছু আমরা দেখলেও সব কিছু গ্রহণ করতে পারবো না, সব কিছু শুনলেও গ্রহণ করতে পারবো না, সব কিছু আমাদের বোঝানোর চেষ্টা করলেও আমরা ধারণ করব না। কারণ আমরা সত্য মিথ্যা, ভালো মন্দ সব কিছু বিচার করে চলি, ন্যায় অন্যায় বিচার করে চলি। এই জন্য সব কিছু আমরা গিলে খাই না, আমাদেরকে সব কিছু খাইয়ে দেওয়া সম্ভব হয় না। কাজী নজরুল, তিনিও মুসলিম পরিবার থেকে গড়ে ওঠা একজন ব্যক্তি, উনি একজন মুসলিম ছিলেন, কোনো সন্দেহ নেই। তৎকালীন সময় পৃথিবীতে সোশ্যালিস্ট বিপ্লবের একটা ঢেউ চলছিল বিশ্বব্যাপী। তখন এত ভালো কমিউনিকেশন সিস্টেম ছিল না, তারপরেও কোনো না কোনোভাবে তো লিখনি চলে আসতো, পেপার চলে আসতো, অথবা বিভিন্ন বই চলে আসতো। এগুলো থেকে অনুপ্রাণিত হয়ে কাজী নজরুল সাহেবরাও, আর রাজনৈতিক পলিটিক্যাল মুভমেন্ট তো ছিলই, তো কাজী নজরুল ইসলাম সাহেবও এক ধরনের সোশ্যালিস্ট আইডিয়া ওনার মধ্যে ছিল এবং উনি যথেষ্ট উদারভাবে অনেক কিছু লেখার চেষ্টা করতেন, যেখানে হিন্দু মুসলিম অসাম্প্রদায়িক একটা পটভূমি থেকে উনি লেখার চেষ্টা করেছেন। কিন্তু
আমাদের সোসাইটির, আমাদের বাংলা অঞ্চলের, ইন্ডিয়ার অথবা বাংলাদেশের কাজী নজরুল যে জিনিসটা করেননি সেটা হলো ব্রিটিশদের অনেক কিছু উনি গ্রহণ করতে পারেননি, যেহেতু উনি মুসলিম ছিলেন। ওনার সংস্কৃতি, ওনার ধর্ম, ওনার চিন্তাবোধ, সেটা থেকে উনি অনেক কিছু গ্রহণ করতে পারেননি। উনি ব্যাংক প্রতিষ্ঠা করে মানুষকে জুলুম করার চিন্তা, সুদ খেয়ে মানুষ জুলুম করার চিন্তা ওনার মাথায়, উনি এটাকে কোনোভাবেই উনি কনভিন্সড হতে পারেননি, উনি কোনোভাবেই এটাকে সেট আপ করতে পারেননি ওনার মাইন্ডে। নারী বিক্রি করে অথবা পতিতালয়ের চালিয়ে, মদের বার চালিয়ে সেটা থেকে টাকা কামাবে, সেটাও নজরুল তার নিজকে সেট আপ করতে পারেননি। যার কারণে কি হলো, নজরুল গরিব রয়ে গেলেন। নজরুল সোসাইটির যে ক্লাসিফাইড সোসাইটির যে হায়েস্ট লেভেলটা, সেটাতে সে বুঝতে পারেনি। সে লিখেছে হায়েস্ট লেভেলে, তার লেখা আজও বাংলাদেশে মাস্টার্স লেভেলে পড়া হয়। সে নিজে মাস্টার্স কমপ্লিট করেনি, ম্যাট্রিক ঠিকভাবে পাশ করেনি। আই ডোন্ট নো, এই ব্যাপারটায় আমি একটু কনফিউজ আছি রাইট নাও। এটা হয়তো আমাকে একটু স্টাডি করতে হবে। যাই হোক, আমরা যতদূর শুনেছি জেনেছি যে উনি ম্যাট্রিক কমপ্লিট করেননি, অথবা এটা কোনো বিষয়ও ছিল না ওনার জন্য। উনি তো নিজেই শিক্ষক, উনি অন্যের কাছ থেকে শিখবেন কি? যে শিক্ষকের ভুল ধরতে পারে, যে শিক্ষকের জন্য লেখা লিখে দিতে পারে, সে অন্য শিক্ষকের কাছ থেকে শিখবে কি? তো ওনার যথেষ্ট মেধা ছিল, কোনো সন্দেহ নেই। বহু ভাষায় উনি এক্সপার্ট ছিলেন। শব্দ চয়নে এবং শব্দের ভাণ্ডার ওনার অনেক শক্তিশালী ছিল, অনেক ভারী ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি একটা জিনিস বুঝতে আমি মনে করি ভুল করেছিলেন, যে ওনার যে পরিচয়, উনি মুসলিম ছিলেন, ওনার যে সাংস্কৃতিক পরিচয়, সেটা নিয়েই যদি উনি বাঁচতেন তো এটাই ওনার জন্য যথেষ্ট ছিল। প্রক্ষান্তরে উনি অনেক উদার হওয়ার চেষ্টা করেছেন, উনি প্রমীলা দেবীকে বিয়ে করেছেন, অনেক উদার হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। কারণ ওনার সোশ্যাল স্ট্যাটাস, যে ক্লাসিফাইড সোসাইটি, যাদের কাছে উনি যেতে চেয়েছেন ভালো ভালো শব্দচয়নের দ্বারা, ভালো লেখনির দ্বারা, তাদের কাছে উনি যেতে পারেননি। আপনি কখনোই ওভারকাম করতে পারবেন না। কাজী নজরুল ইসলাম ওভারকাম করতে পারেনি। যারা রবীন্দ্রনাথের সংস্কৃতি, রবীন্দ্রনাথের সোশ্যাল স্ট্যাটাসকে যারা আভিজাত্য মনে করে, তাদের লেভেলের লোকগুলো নজরুলের লেখা অথবা ওনার শব্দগুলো অনেক শক্তিশালী, অনেক বড় মাপের, অনেক উঁচু লেভেলের হওয়ার পরেও নজরুলকে তারা অ্যাকসেপ্ট করেনি। কারণ নজরুলের লাইফস্টাইল ছিল দরিদ্র মানুষের। নজরুল টাইট ফিট কাপড় উনি পরেছেন, লাইফে পরেছেন, কিন্তু সেটাকে উনি অ্যাকসেপ্ট করেননি লাইফে। নজরুলের লাইফস্টাইল জমিদারের মতো ছিল না। উনি এই দেশে নিষ্পেষিত মানুষকে নিয়ে লিখেছেন, মানুষের অধিকার নিয়ে লিখেছেন। যার কারণে আমাদের দেশে এখনও যারা শোষক গোষ্ঠী, যারা রবীন্দ্রনাথের মতো মানুষকে শোষণ করে জীবন চালায়, ডাকাতি করে মানুষের, যারা ডাকাতির অর্থ দিয়ে, পতিতালয়ের অর্থ দিয়ে, মদশালার, পানশালার অর্থ দিয়ে যারা তাদের লাইফস্টাইল ডেভেলপ করে, কাপড় চোপড়, তাদের ফার্নিচার, তাদের বিল্ডিংয়ের স্ট্রাকচার, তাদের বিল্ডিংগুলো দেখবেন আপনি, জমিদারদের বিল্ডিংগুলোতে দেখবেন অহংকারে ভরা। তারা নিচু ছাদের নিচে কখনোই শোয় না, উঁচু, অনেক উঁচু উঁচু ছাদ তাদের বানাতে হয়। আপনার আমার ছাদগুলো যদি 10 ফিট হয়, তাদের ছাদগুলো করতে হয় 20 ফিট, 25 ফিট, 30 ফিট। বাড়ির সামনে ক্যান্টিলিভার দিয়ে, বড় বড় লম্বা লম্বা পিলার দিয়ে তাদের বাড়িগুলো করতে হয়। এটা তাদের অহংকারের প্রতীক। আর অহংকার ছাড়া আসলে তাদের আর কিছু নেই। সমাজে মানুষের কাছে এদের কোনো গুরুত্ব নেই অহংকার ছাড়া। এরা শুধুমাত্র কিছু ভৃত্য অনুসন্ধান করে এদের লাইফে, যারা তাদের এই আভিজাত্যের কাছে চাকরি খুঁজতে আসবে, তাদের দাসে পরিণত হবে, তাদের খাবে, পড়বে, তাদের পা টিপে দিবে, এটাই তারা সবসময় প্রত্যাশা করে। তো নজরুল যে, রবীন্দ্রনাথ যে লাইফস্টাইল মেনটেন করছিল, সেটা আমাদের সমাজের যারা তাদের মতো করে এই জুলুম করে মানুষকে বড়লোক হতে চায়, রিচ হতে চায়, ওই লোকগুলো রবীন্দ্রনাথের লাইফস্টাইলকে অ্যাকসেপ্ট করে নিয়েছে।
আপনি দেখেন না আমাদের দেশে যারা সমর্থন করে রবীন্দ্রনাথদের লাইফস্টাইলকে, যারা সমর্থন করে রবীন্দ্রনাথদের লাইফস্টাইলকে, যাদের আপনি ঘরের মধ্যে গেলেই আপনি ঢুকতে গেলেই বুঝতে পারবেন রবীন্দ্রনাথের বইগুলো তাকে সাজানো। সে হয়তো বইগুলো পড়েও নি, কিন্তু তারপরেও রবীন্দ্রনাথের 2, 4, 10টা, 50টা, 100টা বই আছে, মানে সে অনেক হাই লেভেল মেনটেন করে। হি ইজ এ ক্লাসি পারসন, হি ইজ লিভিং এ হাই ক্লাস lifestyle, he's living a high class life, okay? তো সে এটা বুঝাতে চায় যে কোনোভাবে রবীন্দ্রনাথের একটা ছবি, রবীন্দ্রনাথ একটা লাউঞ্জ চেয়ারে বসে আছে হেলান দিয়ে, এই যে একটা আভিজাত্যের ভাব, এইটা নিয়ে আমাদের দেশে একটা শ্রেণীর লোক বাঁচতে চায়, বা ভারতের বাংলাতেও বাঁচতে চায়, আমাদের বাংলাদেশের মধ্যেও বাঁচতে চায়। এটার একটা শ্রেণী তৈরি হয়েছে যারা লুণ্ঠনকে বৈধতা মনে করে, মানুষের সম্পদ লুণ্ঠনকে বৈধতা মনে করে, যারা মদের ব্যবসাকে বৈধতা মনে করে, যারা নারীর ব্যবসাকে বৈধতা মনে করে, ওই লোকগুলো এই লাইফস্টাইলটা মেনটেন করছে। আপনি প্রতিদিন সকালবেলা ওদের ঘরে গিয়ে দেখবেন যে পুরান আমাদের যে ভিনটেজ কালেকশানগুলো, তাদের যে অ্যান্টিক্সে ভিনটেজ কালেকশানগুলো আছে, তাদের কি বলে আমাদের দেশে কলের গান আছে, রেকর্ড বলে এটাকে, হোয়াট এভার। এরপরে অনেক লেটেস্ট ইলেকট্রনিক্স এসে গেছে, কিন্তু রবীন্দ্রনাথের একটা গান লাগিয়ে সকালবেলায় 1 কাপ চা খাবে আর লাউঞ্জ চেয়ারে বসে একটু হেলান দিয়ে আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, ঠিক আছে? এই যে তাদের একটা ভাব, এটাতে সে একটা মনে সুখ বোধ করে যে আমি তো বড় লোক হয়ে গেছি, আমি তো রিচ হয়ে গেছি। আপনি তাদের ফ্যামিলিগুলোতে ঢুকলেই বুঝতে পারবেন। আমি কোনো রবীন্দ্রনাথের লাইফস্টাইল প্র্যাকটিস করে রবীন্দ্রনাথকে তাদের ধর্মগুরু, তাদের আধ্যাত্মিক গুরু মনে করে কোনো পরিবারে গেলেই আমি বুঝি যে সেখানে পরিবেশটা কি, সেখানকার নারী যারা সে পরিবারের, এরা আপনার জন্য উন্মুক্ত। রবীন্দ্রনাথের লাইফস্টাইল প্র্যাকটিস করে এরকম কোনো নারীকে আপনি মনে করবেন না যে তাকে আপনি জয় করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। তার তো দরজা জানালা সব খোলা, তার মস্তিষ্ক দিয়ে সে মনে করে সে অনেক একটা হাই লাইফস্টাইল মেনটেন করছে, কিন্তু তার দরজা জানালা সব খোলা। এখানে যে কেউ আসতে পারে, যে কেউ যেতে পারে, জাস্ট ইউ হ্যাভ টু মেনটেইন আ সোশ্যাল স্ট্যাটাস। এদেরকে আমরা চিনি, জানি, বুঝি। আপনি একটা কথা খেয়াল রাখবেন, যারা যত অহংকারী, রবীন্দ্রনাথের কালচার মেনটেন করানোওয়ালা লোকগুলো খুব অহংকারী, কিন্তু তাদের ফ্যামিলির নারীগুলোর সম্পর্ক এমন জায়গায়, তারা এমন অপকর্মগুলো করে বসে থাকে যা ওই সমাজের ওদের আসলে বিষয়গুলোকে তারা অন্যভাবে দেখে না। আপনার একটা পরিশুদ্ধ পারিবারিক ব্যবস্থা, একটা পবিত্র নারী, পবিত্র স্ত্রী, পবিত্র স্বামী, পবিত্র একটা পারিবারিক ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের যে সুন্দর আত্মার যে শক্তি অর্জন হয়, এগুলো তাদের অর্জন হয় না। ওরা এগুলোকে বেশি মনেও করে না। ওদের শুধু মিথ্যা অহংকার দিয়ে তারা তাদের লাইফটাকে চালিয়ে যেতে চায়, একটা লেভেল মেনটেন করে। তাদের একটা ক্লাস আছে যারা তাদের মতোই অর্থশালী, চুরি করে হোক, ডাকাতি করে হোক, নারী ব্যবসা করে হোক, মদ বিক্রি করে হোক, সুদের ব্যবসা করে হোক, সুদের ধান্দা করে হোক, যে কোনোভাবেই তাদের ক্লাসটা মেনটেন করে। সন্ধ্যার পর তারা মিলিত হয়, কিছুটা মদ পান করে, এরপর যে যার শয়তানি লীলায় লিপ্ত হয়। এই যে তাদের কালচারটা, এই কালচারটা আমাদের দেশের একটা লোকের খুবই পছন্দ, যারা ধর্মীয় রীতিনীতি মানে না, ঠিক আছে? তো এটা থাকবে, এটা নিয়ে আপনারা আমার মাথা ব্যথা হওয়ার কিছু নেই, এরা সর্বযুগেই থাকবে। এটা এখন এখানে রবীন্দ্রনাথের কথা আসছে, পৃথিবীতে সর্বযুগেই এই জাতীয় লোকরা ছিল। এখন এই লোকের কাছে আমাদের ঋণ কি? কারা চায় যে আমরা এই রবীন্দ্রনাথের কালচার দিয়ে একটা আমাদের সোসাইটিকে চালাবো? না, তুমি নিজেই তো চাও না এই দেশে সবাই রবীন্দ্রনাথের কালচার দিয়ে চলুক, কারণ তুমি তো একটা ক্লাস তৈরি করেছো।
তুমি ক্লাসিফাই করেছো, ডিসক্রিমিনেট করেছো এই সোসাইটির লোককে। অর্থনৈতিক কারণে তুমি তাদেরকে ডিসক্রিমিনেট করেছো। তুমি জ্ঞানের দিক থেকে নজরুলের চেয়ে বড় নও। জ্ঞান তোমার চেয়ে নজরুল অনেক ভালো ছিল, কিন্তু নজরুলকে তুমি ক্লাসিফাই করেছো অর্থনৈতিক স্ট্যাটাসে, লাইফ স্টাইলের স্ট্যাটাসে। হোয়াট লাইফ স্টাইল? হোয়াট লাইফ স্টাইল? নজরুল যদিও প্রমীলা দেবীকে বিয়ে করেছেন, নজরুলের লাইফে অনেক পরিশুদ্ধতা ছিল। তোমাদের লাইফে তোমরা বলতে পারবে না কার সন্তানকে। রবীন্দ্রনাথের লাইফ স্টাইল অথবা তাদের কালচার যারা মেনটেন করবে তারা অনেকেই জানে না তাদের সন্তানের বাবাকে, অ্যান্ড দে বিলিভ ইন ইট। আমি তাদেরকে গালি দিচ্ছি না, আমি তাদেরকে বাস্টার্ড বলছি না, তারা এটাতে বিশ্বাস করে। আমি কাউকে গালি দিচ্ছি না। আমি কোনো সন্তান তার বাবার পরিচয় নেই, ওই সন্তানকে গালি দেওয়ার অধিকার আল্লাহ আমাকে দেয়নি, কারণ এর জন্য ওই সন্তানটা দায়ী না, দায়ী যারা অপকর্ম করেছে তারা এর জন্য দায়ী। তো তোমরা যে লাইফস্টাইল মেনটেন করো, তোমরা এগুলোতে বিলিভ করো। তোমরা পারিবারিক পরিশুদ্ধতা, তোমাদের পবিত্র নারী, তোমাদের পরিবারগুলোতে থাকা, তোমরা এগুলোকে গুরুত্ব দাও না, কারণ তোমরা নিজেরাও অপবিত্র, তোমাদের নারীগুলো অপবিত্র। এটাকে তোমরা প্র্যাকটিস করো। তো পতিতাপল্লীর কালচার দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না, এবং এটা নিয়ে আভিজাত্যের ফিল করার তো কিছুই নেই। তুমি নিজে নিজে মনে সুখ করলে তোমাকে কে কী করবে? তোমার কাছে টাকা আছে, পয়সা আছে, তুমি তোমার ঘরের মধ্যে একটা লাউঞ্জ চেয়ারে বসে তোমার চা খাচ্ছ, মদ খাচ্ছ, নিজে নিজে সুখ করছো। তোমরা শেষ বয়সে নিজেরাই একা একাই ঘরে মরে যাও। তোমরা শেষ বয়সে একা একা ঘরে বসে থেকে একা একাই মরে যাও, কারণ শেষ বয়সে তোমাদের কোনো, কারণ তোমরা যে জিনিসের পেছনে ছোট, সেটা তোমাদের কাছে যখন বুড়ো বয়সে থাকে না, তোমাদের সাথে কেউ থাকবে না। তোমরা সম্পদের পিছনে ছুটেছ, সৌন্দর্যের মোহে পিছনে ছুটেছ, নারীর সৌন্দর্যের পিছনে ছুটেছ, মদের বোতলের পিছনে ছুটেছ, শরীরের সৌন্দর্যের পিছনে ছুটেছ, যেটা বুড়ো বয়সে তোমাদের থাকে না কোনোটাই। তখন তোমাদেরকে সবাই ছুঁড়ে ফেলে চলে যায়। এবং রবীন্দ্রনাথের লাইফস্টাইল যারা মেনটেন করবে, রবীন্দ্রসঙ্গীত গাইতেন অথবা নজরুল সঙ্গীত, দুটোই গাইতেন সম্ভবত। বাংলাদেশের একজন, আমার ওনার নামটা এখন মনে আসছে না, গাইতেন। রিসেন্টলি উনি আত্মহত্যা করেছেন, এবং যাওয়ার সময় উনি চিঠি লিখে গেছেন। ওই যে শিবলি, ওই যে ডান্স করে শিবলি, ওনার ভাই কি, ওনার নামটা আমার মনে আসছে না এখন। যাই হোক, উনি যাওয়ার সময় উনি লিখে গেছেন, কারণ উনি শেষ জীবনে বিয়ে করেননি, এবং শেষ জীবনে উনি খুবই লোনলি ফিল করছিলেন এবং আইসোলেটেড ফিল করছিলেন, ডেজার্টেড ফিল করছিলেন। তো তোমাদের লাইফস্টাইলটা, যারা এই রবীন্দ্র লাইফস্টাইল মেনটেন করতে চাও, লেটার অন ইউর লাইফ তুমি ডেজার্টেড ফিল করবে, লোনলি ফিল করবে, আইসোলেটেড ফিল করবে। কারণ তোমরা যে জিনিসের পেছনে ছোট, সেটা তোমাদের বয়সটা যখনই ভারী হয় তোমাদের কাছে সেই জিনিসগুলো থাকে না। ঠিক আছে? তোমরা মিথ্যার পেছনে ছুটছো, তোমরা মানবিক সম্পর্ক স্থাপনের দিকে গুরুত্ব দাওনি, তোমরা সমাজের মানুষের সাথে মেশোনি, সমাজকে ক্লাসিফাই করেছো, ডিসক্রিমিনেট করেছো। শেষ বয়সে তোমাদের লোকগুলো, যাদের সাথে তোমাদের যৌবনের, যখন তোমরা তোমরা যখন উন্নত যৌবনে ছিলে, তখন তোমাদের যে অবস্থাগুলো ছিল, তোমাদের অর্থনৈতিক যৌবন, তোমাদের শারীরিক সৌন্দর্যের যৌবন, তোমাদের গলার ভয়েসের যৌবন, সব যৌবন যখন তোমাদের চলে যায়, তোমাদেরকে সবাই ছুঁড়ে ফেলে চলে যায় তোমাদের ওই লোকগুলো। এবং দেখা যায় যে তোমাদের প্রাসাদটা পড়ে থাকে, প্রাসাদে তোমাদের শুধু তোমাদের কিছু অ্যান্টিক্স পড়ে থাকে, কিছু তোমাদের ব্যবহার্য জিনিস পড়ে থাকে। তো এইটা তোমাদের মানুষের যে অভিশাপ, সেটাতে তোমাদের এই প্রাসাদগুলো অন্ধকার হয়ে যায় তোমাদের মৃত্যুর পর। যেই জিনিস নিয়ে তোমরা আজকে অহংকার করছো এবং বাংলাদেশের মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে চাচ্ছ, তোমরা নিজেরাই চাও না রবীন্দ্রনাথের অর্থনৈতিক স্ট্যাটাস এদেশের সব লোক মেনটেন করতে পারুক, এটা তোমরা চাও না। তোমরা শুধু চাও রবীন্দ্রনাথের দাসত্ব মানুষ করুক। রবীন্দ্রনাথদের যে ফ্যামিলি, তাদের যে লোকগুলো, আমাদের দেশে যে লোকগুলো রবীন্দ্রনাথদের কালচারটাকে ধারণ করে, ওই লোকগুলোর দাস বাকি লোকগুলো রাষ্ট্রের হয়ে যাক। তোমরা শুধু এটা চাও যে এই রাষ্ট্রের যারা দরিদ্র লোক, তাদেরকে দরিদ্র করে রেখেছো তোমরা,
তারা তোমাদের দাসে পরিণত হোক, তোমরা এটা চাও। তোমরা নিজেরাই চাও না যে এই দেশের প্রত্যেকটা লোক রবীন্দ্রনাথের ফ্যামিলির মতো অর্থশালী হোক, এটা তোমরাও চাও না। তোমরা ভয়ানক, তোমাদের কাছ থেকে আমাদের জাতি মুক্তি পাক। তোমরা রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত, যেটা অনেক বিতর্কের বিষয় আছে, রবীন্দ্রনাথ কীভাবে জানতো বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে? সে তো মারা গেছেন অনেক আগে। এটা নিয়ে তো বিতর্কের কি আছে? বাংলাদেশের ইসলামকে, আল্লাহ তাআলা দেয়া বিধানকে, যেটার বিপক্ষে একটা শব্দ লেখার যোগ্যতা তোমার নেই, দাঁড়ানোর একটা কথা বলার যোগ্যতা পৃথিবীর কারণেই, সেই কোরআনকে তোমরা গুরুত্ব দাও না। রবীন্দ্রনাথের, তুমি একজন মুসলিম, তুমি এই রাষ্ট্রে যারা তোমরা মুসলিম, তোমরা রবীন্দ্রনাথের জন্য, শুধুমাত্র রাজনীতির জন্য, নিছক রাজনীতির জন্য তোমরা কোরআনকে পর্যন্ত ছুঁড়ে ফেলে দিতে পারবে। কি করছো তোমরা? কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছ? রবীন্দ্রনাথের কালচার? তুমি তোমার মাকে বিক্রি করবে? তুমি তোমার বোনকে বিক্রি করবে? তুমি সুদ খেয়ে মানুষকে জুলুম করবে? সুদ যেই ব্যাংক থেকেই হোক, যার ব্যাংক থেকেই হোক, বাংলাদেশের যে প্রতিষ্ঠান থেকেই হোক, পৃথিবীর যে প্রতিষ্ঠান থেকেই হোক, এটা জুলুম, পৃথিবীর সবচেয়ে বড় জুলুম মানুষের প্রতি। তুমি কোন জিনিসগুলোকে সমর্থন করে রবীন্দ্রনাথকে নিয়ে এত মাতামাতিতে লিপ্ত? আল্লাহ আমাদেরকে এই জাতীয় জুলুমের সংস্কৃতি থেকে মুক্তি দান করুক। ইনশাল্লাহ আবার দেখা হবে ভাই। সালামু আলাইকুম।